আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা শুরু করলাম বিকেলবেলা থেকেই। সারাদিন হলো ব্যস্ততার মাঝে ছিলাম মুস্কানকে নিয়ে। তো আপনারা এর আগের ব্লগে দেখছেন আমার মেয়ে মুস্কান বাচ্চা মানুষ, তো হঠাৎ করে কানের ভিতর কটন বাড দেওয়ার পরে অনেক রক্ত বের হয়েছে, তারপরে ব্যথা অনেক চিৎকার পারে, কানে একদম পুরো আটকে গেছে। তো এই জন্য হলো ওরে হসপিটালে নিয়ে গেছিলাম, ডক্টর দেখাইছি। তো ডক্টর দেখানোর পরে ডক্টরে বলছে যে ওকে 3 দিন পর্যন্ত গোসল করাইতে মানা করছে এবং কি কানের ভিতর যাতে পানি না যায় এবং কান পরিষ্কার করে রাখতে বলছে। তো বাসায় আনার পরে ওষুধ খাওয়াইতেছি, কিন্তু কান যে পরিষ্কার করতে বলছে কান আমাকে ধরতেই দেয় না। কানে মনে হয় প্রচণ্ড ব্যথা করে, তো এই জন্য কান ধরতে দেয় না। তো সারাদিন অনেক কান্নাকাটি করে আর ওর অনেক খেয়াল করে রাখতে হয় যাতে ছোট মানুষ এটা ধরে সেটা ধরে, মানে যেখানে যেটা পায় সেটাই ধরে, মানে অনেক তুর করে যেটা বলা হয়, আমরা যেটা বাচ্চাদেরকে বলি। তো সেক্ষেত্রে হলো মুস্কানের পিছনে আমার প্রচুর পরিমাণ সময় দিতে হয়, ওরে চোখের আড়াল যাতে না হয় ওরকম ভাবে ওরে সময় দিতে হয়। তো দিনের বেলা শুধু ওরে নিয়ে আমি থাকি, কোনো কাজকর্ম করি না দিনের বেলা। তো মুস্কান বিকেলবেলা জোহরে আজান দিলে গোসল করে নামাজ পড়ার পরে হলো মুস্কানকে ঘুম পাড়ায়। তো ওই টাইমটা হলো মুস্কান ঘুম আসে, ওই টাইমে আমি যত কাজ আছে সেটা করি। তো এখন আমার মেয়ে ঘুম আসতেছে আর সেই সুযোগে রান্নাও বসাই দিছি, পাশে রান্না হইতেছে। আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ছোট মানুষ, আপনারা সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর যখন অনেক কান্না করে তখন খুব খারাপ লাগে দেখলে যে এতটুকু মানুষ কানে এত ব্যথা কান্না করতেছে। তো এখন মনে হয় মুস্কান ঘুম থেকে উঠে যাবে। তো সবাই দোয়া করবেন। আর কয়েকদিন ধরে যে কিভাবে আছি, কিভাবে মানে কি সিচুয়েশন আছে সেটা তো আপনারা সবাই জানেন, সবাই দেখেন। তো মন মানসিকতা সব কিছু মিলে মানে খুব খারাপ সময় পার করতেছি। তো এই জন্য ওরকমভাবে ব্লগও শেয়ার করা হয় না, ভিডিও শেয়ার করি না, বাইরেও যাওয়া হয় না, বাইরে খুব কম যাওয়া হয়। তাছাড়া বাইরে থেকে মার্কেটে যাওয়া হয় আমাদের প্রতি শুক্রবার এবং বৃহস্পতিবার। তো অনেক মার্কেটিং করাও হয়েছে বাংলাদেশে নেওয়ার জন্য, কিন্তু ওরকম সময় সুযোগ হয় নাই, এজন্য ভিডিও করতে পারি নাই। আর মনও বেশি ভালো না, তো সেই জন্য। তো মদিনা যাওয়ার আগে আমার জন্য একটা গোল্ড কিনছিল মিফতাহুলের বাবা। তো আমার জন্য একটা গোল্ড কিনছে। তো সেই গোল্ডটাও মদিনা ওই সময় তাড়াহুড়া করে চলে গেছি, তারপর দেখানোর মতো সুযোগ ছিল না, দেখানো হয় নাই। তো অনেকে দেখতে চাইছিলেন, সেই গোল্ড দেখতে চাইছিলেন, কিন্তু দেখানো হয় নাই। তারপরে বাসা আসার পরে কয়েকদিন জার্নি করার পরে খুব ক্লান্ত ছিলাম, তো সময় সুযোগ হয় নাই। তারপর থেকে আবার মানে এই দুর্ঘটনা, তো একটা পর একটা মানে সময় খুব খারাপ সময় পার করতেছি। এই জন্য মানে কোনো একটা ভালো একটা জিনিস দেখাইতে গেলে, কোনো একটা জিনিস করতে গেলে ওইরকম কিন্তু মন মানসিকতা থাকতে হয় ভালো। মন যদি ভালো থাকে তাহলে কিন্তু সব কিছুই করতে ভালো লাগে, সবই। তো সেই জন্যই দেখানো হয় না। তো আজকে ভাবছি, মিফতাহ আপু আমাকে কালকে রাতের বেলা বলতেছে যে তোমার জন্য যে গোল্ড কিনলাম সেটা তো তুমি লগেও দিলা না এবং কি দেখাইলাও না, কোনো কিছুই করলা না, আয়না যেভাবে রাখছে সেভাবেই রয়েছে। তো এই জন্য বলতেছি আজকে দেখি, আজকে মিফতাহর বাবা বাসায় আসলে গোল্ডটা বের করবো এবং কি সাথে দিব এবং আপনাদেরকে একটু দেখাইবো। আর আপনাদের জন্য আরও একটা গুড নিউজ আছে, সেটাও আপনারা অবশ্যই পরবর্তী ভিডিওতে জানতে পারবেন। যেটা গোল্ড দেখাবো সেই ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনাদের জন্য যে গুড নিউজটা। তো ভাবছিলাম আরও আগে দিব, কিন্তু দেওয়া হয় না, এটা অনেক লেট হয়ে গেছে। সেটা আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন। আর বাংলাদেশে যাওয়ার আগে আরও কিছু গোল্ড কিনতে হবে। তো সেই গোল্ডগুলো ভাবছিলাম কিনবো এখনই। তো আপনাদের ভাইয়া বলতেছে যে যাওয়ার আগ দিয়ে তারপরে ওই গোল্ডগুলো কিনবো, তো এই জন্য কিনা হয় না এটা। আর এখন তার হাতে বেশি টাইম নাই, কারণ একসাথে তো গোল্ড কেনা যায় না। যেরকম আমি ওই গোল্ডটা কিনছিলাম 2-3টা দোকান ঘুরে এবং অনেকবার ঘোরার পরে হলো পছন্দ করে কিনছিলাম, যাইলে হয়তো পছন্দ হয় না বা
গোল্ডের সাথে আমাদের যে এটা থাকে ওইটার সাথে অ্যাডজাস্ট হয় না, তো সব কিছু মিলে একদিনে কেনা সম্ভব না। তো এই জন্য দেখি টুকিটাকি কিছু গোল্ড কিনতে হবে, সেগুলা এখন থেকে কেনা শুরু করব আমরা। সামনে শুক্রবার, আজকে হলো বুধবার, কালকে বৃহস্পতিবার, কালকে যদি যাই তাহলে তো গেলামই, আর যদি না যাই, কালকে না গেলেও শুক্রবার দিনকে অবশ্যই আমাদের মার্কেটে যাওয়া হবে, আর ওই দিন কিছু গোল্ড কেনা হবে, নতুন গোল্ড কেনা হবে। তো সেগুলো অবশ্যই আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? আর আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসেন, তার জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আর আপনারা যে আমাকে এত পরিমাণ ভালোবাসা দিবেন সেটা আমি কখনো ভাবি নাই যে আমাকে এত পরিমাণ আপনারা ভালোবাসেন। তো বিশেষ করে সৌদি আরব আসার পর থেকে আমি আপনাদের অনেক অনেক ভালোবাসা পাইছি, এবং কি আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন। আমি চাই সবসময় আপনারা এভাবে আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারটার জন্য সবাই দোয়া করবেন, এবং সবসময় এভাবে ভালোবাসবেন, সাপোর্ট করবেন, তাহলে আমাদেরও ভালো লাগে। যারা ভিডিও করে তারা যদি ভিউয়ারদের যদি ভালোবাসা পায় তাহলে কিন্তু ভিডিওর প্রতিও আগ্রহবোধ থাকে। তো মাঝে মাঝে মনে চায় যে এই জায়গা থেকে চলে যাব, এই ইউটিউবিং আর করবো না, মাঝে মাঝে এরকম মনে হয়, এরকম সিদ্ধান্ত নেই। তো আমি কিন্তু বেশি দিন ইউটিউবিং করবো না, এই ইউটিউবিং জগতে মনে হয় আমি আর বেশি দিন নাই, কারণ আমার এখন সেই আগের মতো ওরকম মন মানসিকতা নাই। আমার সব মন মানসিকতা সব কিছু ভেঙে গেছে, ভালো লাগে না এখন। শুধু একমাত্র আমি আছি এখানে আপনাদের ভালোবাসার জন্য, একমাত্র আপনাদের ভালোবাসার টানেই আমি এখানে আছি, কারণ আমাকে অনেক ভালোবাসেন আপনারা। আর কিছু কিছু মানুষ এত যে বাজে কমেন্ট করেন সেটা কি বলবো, সেটা নাই বলে আমি চাই না এই ভিডিওতে আমি সেই বাজে কমেন্টগুলা কি বলছেন আপনারা ওইগুলো উল্লেখ করতে চাই না। আর কিছু কমেন্ট আসে আমাকে নিয়ে যে আমি মানুষ হাজবেন্ডের কাছে আসলে আরও সময় বাড়ায় বা থাকতে ভালো লাগে, বাংলাদেশে যাইতে চায় না। তো প্রত্যেকটা মানুষই কিন্তু চায়, এটা আমি আর আমার অন্যজনে বলতে না, প্রত্যেকটা মেয়ে মানুষই চায় যে বিয়ের পরে আমি আমার হাজবেন্ডের সাথে থাকি, বাকি দিনগুলো আমার হাজবেন্ডের সাথে একসাথে আমরা সময়গুলো পার করি। এটা কিন্তু প্রত্যেকটা মেয়ে মানুষই চায়। আমি কি চাই না? আমার হাজবেন্ড সৌদি আরব থাকে, বিদেশ থাকে, তো বাংলাদেশে বেশি দিন থাকা হয় না, যেহেতু আমি তার কাছে আসছি, অবশ্যই আমারও মনে চায় এখানে থাকতে, এবং কি আমি আরও ছুটি বাড়াই, সেটাও আমার মন চায়। কিন্তু সব সময় থাকা যায় না, সিচুয়েশন বুঝে থাকতে হবে। কারণ আমার সবচেয়ে আমি চাইলে আমি পরেও আবার আসতে পারবো সৌদি আরব, আইসা আমার হাজবেন্ডের কাছে আমি থাকতে পারবো, এবং কি আমার হাজবেন্ড চাইলেও আমাকে পাঠাইয়া চাইলে আমার সাথেও যাইতে পারে, এবং কি আমাকে পাঠাইয়াও সে বাংলাদেশে যাইতে পারে। কিন্তু আমি যে বাংলাদেশে যাদেরকে রাইখ আসছি, মানে সবচেয়ে এক নম্বর প্রবলেম হলো আমার দাদি অনেক অসুস্থ। কারণ আমরা সেই ছোট থেকে বড় হয়েছি আমার দাদির কাছে, সে মুরব্বী মানুষ, আমাদের জন্য অনেক ভালোবাসে আমাদেরকে, আর ফোন দিলে সবসময় অনেক কান্নাকাটি করে, কারণ ছোট থেকে বড় হয়েছি দাদির কাছে থাকছি, দাদির প্রতি অন্যরকম একটা টান ভালোবাসা। কিন্তু দাদিকে অনেক অসুস্থ রেখে আসছি, এই জন্য হলো মন বসে না এখানে, ভালো লাগে না যে দাদি কখন কোন পথ হয়ে যায়, ফোন দিলে অনেক কান্নাকাটি করে। তো এই জন্য ভাবলাম যেহেতু দাদি এত পরিমাণ অসুস্থ, মানে এখন আমার দাদির নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এরকম অবস্থা, খুব অসুস্থ। আপনার দেখা যাইতেছে আগে দাদি শুয়ে থাকতো, যদি ধরে উঠাইতাম তাহলে বসতে পারতো, এখন বসতেও পারে না, এখন বিছানার ভিতরে প্রস্রাব পায়খানা সব কিছু মানে শোয়া অবস্থায় থাকে, উঠতেও পারে না, আর খুবই অসুস্থ, অনেক অসুস্থ। তো ফোন দিলে মা বলে, দাদি বলে, সবাই বলে যে আয়শা মানে আমাকে দেখার জন্য আমার দাদি পাগল হয়েছে, ফোন দিলে অনেক কান্নাকাটি করে। তো এই জন্য হলো চাইতেছি যে আমি ছুটি আর বাড়ানোর দরকার নাই, এই 3 মাসেই আমি তো আর আপনাদেরকে বলি নাই যে আমি যে 3 মাসের জন্য আসছি আমি এই 3 মাসের আগেই যে বাংলাদেশে চলে যাব, সেটা তো আর না। হয়তো 3 মাসের ভিসা করে আসছি, চাইলে আমি আবারও ছুটি বাড়াইতে পারতাম। তো এখন তারা এই জন্য এই সমস্যাটার কারণে হলো আমি ছুটি বাড়াইতেছি না। আমি তো 3 মাস থাইকা যাইতেছি না, 3 মাস অবশ্যই থাকবো এখানে। তো আল্লাহ তাআলা আমার ভাইকে যদি রাখে আমি যাইয়া দেখবো আমার দাদিকে, 3 মাস থাকার পরে হলো আমি বাংলাদেশে চলে যাব। তো
তো এই সমস্যাটার কারণে ছুটি বাড়াইতেছে না। একমাত্র যাদের দাদা দাদি আছে আর যারা দাদা দাদিকে অনেক বেশি ভালোবাসেন তারাই জানেন যে দাদা দাদির প্রতি ভালোবাসাটা এবং তাদেরকে রাইখা দূরে থাকাটা কতটা কষ্ট, সেটা একমাত্র তারাই জানেন। তাছাড়া আরেক পাশে সমস্যা হলো আমার ছেলেকে হলো স্কুলে ভর্তি করেছি। আপনারা সবাই জানেন আমাদের ওইখানে সুরতপুরের ভিতরে ভালো একটা স্কুল, অনেক সুন্দর একটা লেখাপড়া ভালো, মানে সব দিক থেকে ভালো একটা স্কুল। ওই স্কুলে সবাই চাইলেও পড়াশোনা করতে পারে না, ওইখানে চান্স পাইতে হয় এবং কি ওইখানে পড়াশোনা করতে গেলে কিছু টাকা পয়সারও দরকার আছে। ওইটা এরকম একটা স্কুল, অনেক টাকা পয়সা খরচ হয় ওই স্কুলটা পড়াইলে। তো আমার ছেলেরা মাত্র নার্স প্লেতে ভর্তি করছি, তাতে আমার অনেক খরচ হয়েছে এবং কি ভালো একটা স্কুল, ওইখানে অনেক পড়াশোনাও ভালো হয়। আমাদের বাড়ির আশেপাশে ওরকম কোনো ভালো স্কুল নাই। তো মিফতাহ আব্বু এই জন্য চাইতেছে যে যেহেতু ভালো একটা স্কুলে ভর্তি করাছি, ওইখানে ভালো করে ওর পিছনে সময় দিতে হবে যাতে পড়ালেখা নষ্ট না হয়, ওরে দেখাশোনা করতে হবে, ওরে দেখাশোনা রাখতে হবে এবং ভালোভাবে পড়াশোনা করাতে হবে, তার পিছনে ওকে সময় দিতে হবে। আর আমি যদি সৌদি আরব পড়ে থাকি, স্কুলে ভর্তি করাইলে কি পড়াশোনা হবে না কিন্তু। তো এই জন্য আর স্কুল থেকে আমি মাত্র ছুটি আনছি মাত্র 3 মাস, আর 3 মাস বাড়াইলেও ওইখান থেকে আবারও পারমিশন নিতে হবে ফোন করে। আমাকে পারমিশন দেয় কিনা সেটাও আমি সঠিক জানি না। আর এভাবে এখানে থাকলে ওরকম পড়াশোনাও করা হয় না, কারণ ওর আব্বু থাকে বাইরে আর আমি থাকি একা ভিতরে রুমে থাকি। তো এখানে ওরকমভাবে পড়াশোনাও চলে না। তো বাপের কাছে আসলে ছেলে মেয়ের মানে আদর বেশি বাইরে জায়গা, যেহেতু অনেক দিন পরে বাবা কাছে পায়, আদর করে বেশি, আদর করলে তো আর সব কিছু হবে না। তো পড়াশোনা নষ্ট হইতেছে এই জন্য, কারণ পড়াশোনা আপনারা যে আপুরা বাচ্চাদেরকে পড়াশোনা করান তারা কিন্তু অবশ্যই জানেন যে ছেলে মেয়েকে স্কুলে মাদ্রাসায় দেওয়ার আগে যেভাবে আপনারা বেড়াইতে পারেন, দূরে সময় দিতে পারেন, কিন্তু ছেলে মেয়েকে যখন স্কুলে মাদ্রাসায় ভর্তি করা হয় তারপর কিন্তু আর ওরকমভাবে বাইরে সময়টা দেওয়া হয় না, পড়াশোনা নষ্ট হয়ে যায় যদি বেশি বেড়ায়। অনেকে কিন্তু বাবার বাড়ি শ্বশুর বাড়ি দূরে থাকলে বেড়ায় বেশি, তখন ছেলে মেয়েকে স্কুলে দিলে বলে যে মা ফোন করে বলে আসোস না কেন, তখন বলে যে বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করাইছি, আমি যদি বেড়াইতে আসি বা বেশি দিন থাকি তাহলে বাচ্চাদের পড়াশোনা নষ্ট হয়ে যাবে বা ওদের স্কুল খোলা পড়াশোনা চলতেছে, এরকম কিন্তু বলে। তো এটাই বাস্তব, কারণ বাচ্চাদেরকে একবার স্কুল মাদ্রাসায় ভর্তি করালে তারপর আর বেড়ানো যায় না, ওরকমভাবে আগের মতো সময় দেওয়া হয় না। কারণ ওই জিনিসটি আমি পাইনি, কারণ আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি খুব কাছে, এই জন্য ওরকমভাবে বেড়ানো হয় না। আর আমার লাইফে আমার জীবনে প্রথম আমি 3 মাস এত দূরে থাকলাম, আমার মাকে রাইখা এবং আমার পরিবারকে রাইখা, তাছাড়া আমার শাশুড়িকে রাইখা আসছি। তো সব কিছু মিলেই এই জন্য বাংলাদেশে চলে যাওয়া হইতেছে, ভিসা বাড়ানো হইতেছে না, ঠিক আছে। তো চাইছিলাম বাড়াবো, কিন্তু এই সমস্যার কারণে তো এখন দেখা যাইতেছে আমি যদি বাংলাদেশে চলে যাই, কারণ আমাকে আনছে এখানে আইনা 3 মাস রাখা একটা ফ্যামিলি, সৌদি আরব থাকাটা কিন্তু অনেক মানে কিছু টাকা পয়সার ব্যাপার সেপার এখানে আছে। যেহেতু আমরা 3টা মানুষ একসাথে আসছি, তারপর আবার 3 মাস থাকা, একটা ফ্যামিলি নিয়ে সৌদি আরব থাকতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়, ঠিক আছে। তো আমাদের পিছনে মোটামুটি ভালো একটা অঙ্কের বিষয়, অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে। তো এই জন্য আমি মিফতাহ হলে বাবা আমার সাথে যাইতেছে না, আর না হয় আমার সাথেই যাইতো। তো যেহেতু আমরা আসলাম, তো আমাদেরকে দেখলো, ছেলে মেয়েকে দেখলো, তো এই জন্য চাইতেছে আমাকে বাংলাদেশে একাই পাঠাই দিবে মিফতাহুল মুস্কানকে নিয়ে। তারপর আমরা বাংলাদেশে চলে যাব, যাওয়ার পরে দেখা যায় 5-6 মাস, কয়েক মাস কাজকর্ম করার পরে তারপরে সে আবারও বাংলাদেশে চলে যাব। আর সে যখন মন চায় যে আমি এখন বাংলাদেশে যাব, তখনই সে যাইতে পারবো, কোনো সমস্যা নাই। তো সবাই দোয়া করবেন। আসলে অনেক কথা বলে ফেললাম, আর যদি ভিডিওতে ছোট মানুষ হয়ে আপনাদের মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, কোনো কথায় যদি কষ্ট পান, তাহলে অবশ্যই সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
কেউ কোনো বাজে মন্তব্য করবেন না। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমি এখনও বলে, আগেও বলছি, সব সময় আমি বলি যে আমার কথাবার্তায় বা আমার ভিডিওতে বা কোনোখানে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা বাজে কমেন্ট করবেন না, সুন্দর মতো কমেন্টে বলে আমাকে বুঝাই দিবেন, যাতে নেক্সট টাইমে আর ওই ধরনের আমার সমস্যা না হয়, যাতে ভুলগুলো না হয় আমাকে বলে দেবেন খুব সুন্দরভাবে। কিছু কিছু মানুষের কমেন্টে দেখলে এত ভালো লাগে, মনে চায় তাকে যদি আমি কাছে পাইতাম, তাকে আমি যে কত পরিমাণ ভালোবাসতাম। আর কিছু মানুষের কমেন্টে দেখলে এই চোখ দিয়ে অটোমেটিক পানি ঝরে যায়। তো জানি না, আমার এই ভিডিওটা তো আর একজনে দেখে না, যদি 5 জনে দেখে, একজনে ভালো পায়, একজনে মন্দ পায়, এটাই কারণ। যেহেতু এই সোশ্যাল মিডিয়া আসি, অবশ্যই যেহেতু এখানে ব্লগ করি, আপনারা যেটা বলেন সেটাই শুনতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে আজান দিয়ে দিছে, এখন নামাজ পড়বো, জোহরের নামাজ পড়ছি। তো সবাই দোয়া রাখবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো রান্না করতে চলে আসছি কিচেন থেকে আজকে ব্লগটা শুরু করা হলো। অনেকদিন ধরে রান্না বান্না শেয়ার করা হয় না, তো আজকে ভাবলাম একটু শেয়ার করে। এখানে হলো ধনিয়া পাতা, কাঁচামরিচ আর আছে পেঁয়াজ কাইটা নিয়েছি। এপাশে রাখছি হলো, এটা রাখছি মুরগির মাংস রান্না করব তার জন্য। আর এখানে করলা ভাজি করব তার জন্য। মানে রান্না করার জন্য হলো আগেই আমি সব কিছু কাটাকাটি শেষ কইরা ঘুম থেকে ওঠা, তারপরে গোসল কইরা হলো জোহরে নামাজ পড়ি, তারপরে আসি রান্না করার জন্য। আর তাহলে রাব্বু তো কাজে চলে যায়, সে আইসা রাতের বেলা খাবে, তো এই জন্য। আর এপাশে করলাগুলা কাইটা আমি লবণ দিয়ে মাখাইয়া রাইখা দিছি যাতে তিতা না লাগে তার জন্য। আর এখানে মুরগির মাংস নেওয়া হয়েছে মেফতাহলের জন্য। কতগুলো সবজি একসাথে কাইটা নিছি। আর এখানে মসুরির ডাল, এটা ব্লেন্ডারে গতকালকে রাতের বেলা মেফতাল আব্বু ব্লেন্ডারে ভাঙাই দিছে, এটা দিয়ে হলো আজকে বড়া ভাজবো তার জন্য। আর এখানে চাউলের গুঁড়ি আছে, এটা হলো এই বড়ার ভিতর দিব, ডালের ভিতর, যাতে মুচমুচে হয় তার জন্য। কি মা? আর এর পাশে যে অনেকগুলো মাছ, এই মাছগুলো ফ্রিজে ছিল, তো আইনার কাটা হয় নাই, এই জন্য আজকে ভিজায় রাখা দিলাম, যে আপনাদের ভাইয়া কাজে থেকে আসলে সে কাটা দিব। কারণ এদেশে মাছ হলো আমি ছুরি দিয়ে হলো মাছ কাটতে পারি না, বটি ছাড়া মাছ কাটতে পারি না। তো এই জন্য মাছ মুরগি এগুলো আনলে তাহলে বাবাই সবসময় কাইটা দেয়। ঠিক আছে, তো এখন হলো রান্না করি। তো ডালের বড়া বানাই আর রান্নাটা করি। রান্না করার জন্য চুলায় দুইটা একপাশে ফ্রাই প্যান বসাই দিছি, এটা ভাজি রান্না করবো আগে, তারপরে হলো মুরগির মাংস এটা রান্না করব। আর বড়া হলো পরে ভাজবো, যাতে আইসা মেফতাল আব্বু গরম গরম খাইতে পারে, এই জন্য। বড়া ভাজার জন্য এখানে হলো ডাল, মসুরির ডাল এটা, আর আছে আদা রসুন, আর এখানে আছে চাউলের গুঁড়ি। ময়দাও অ্যাড করা যায়, বাট যেহেতু আমার কাছে চাউলের গুঁড়ি আছে, তো এই জন্য আমি চাউলের গুঁড়িটাই দিলাম যাতে মুচমুচে হয়। এই জন্য আমি এই দেশে আসার পরেও আমি তাহলে আব্বুকে দিয়ে ময়দা আনাইছিলাম, যে যদি কোনো কিছুতে লাগে। তো ময়দা আনার পর আর ময়দা দিয়ে কোনো কিছুই করা হয় নাই, শুধুই আনা হয়েছে। এখানে আমি দেখেন ধনিয়া পাতা আর আছে কাঁচামরিচ, পেঁয়াজ বড়া ভাজার জন্য। তো লবণ নেই, লবণ নিলাম। এবার এটা হাত দিয়ে ভালোভাবে মাখাইয়া তারপরে হলো ওইটার সাথে অ্যাড করতে হবে, যাতে আলাম না থাকে। আগে কিন্তু আমরা পেঁয়াজ বাইটা দিতাম, তো পেঁয়াজ এখন আর বাইটা দিতাম গেছে গা, তুমি ফালাই দিয়েছো আর বলো গেছে গা। দাঁড়াও মা, দিব আবার দিব। কি মা? তো রান্না করতে আসলেই মুস্কান অনেক বিরক্ত করে, এই জন্য আমি রান্না করি না, দুপুরবেলা খুব কম করি। তাহলে বাবা যখন বাসা আসে তখন করি। কি মা? আচ্ছা আমি দিতেছি মা, দাঁড়াও। এখানে গুঁড়া মশলা দিলাম আর হলুদের গুঁড়ো দিলাম 1/2 চামচ। ইসরে মা দুষ্টামি করো না, এবার এটা ভালোভাবে মাখাই। তো সেই যে রমজানে যখন আসছিলাম তখন এই ডালের বড়া, বুট ভুনা এগুলা বানানো হয়েছিল।
রোজা যাওয়ার পরে আর বানানো হয় না, ভাবলাম যেহেতু চালের গুঁড়ি আছে, সব কিছু আছে, তো আজকে একটু বানাই। তো এগুলো হলো ঝামেলা। আমি চাইলে সব কিছুই বানাইতে পারি। পিঠা ভাবছিলাম তো এদেশে আসার পরে অনেক ধরনের পিঠা বানাবো, খাওয়াবো হাজব্যান্ডকে, কিন্তু কোনো কিছুই না, কারণ আমি মুস্কানকে নিয়ে কোনো কিছু করতে পারি না। ওই মানে অনেক দুষ্টামি করে, তো একটা না একটা দুর্ঘটনা ঘটে যায়, তো এই জন্য আর কিছু করি না। বাস, ওকে, এখন ভাজলেই হবে। তেল দিয়ে দিছি বড়া ভাজার জন্য, তেলটা গরম হয়ে গেছে। তো এখানে আসার পরে ওরকম হাঁড়ি পাতিল কেনা হয় না, কারণ তাহলে বাবার পুরান বাসায় ছিল, আর হালকা পাতলা কিছু কিনছি, কারণ এখানে আমরা মাত্র থাকবো 3 মাস। 3 মাসের জন্য বেশি কিছু কিনা কোনো লাভ নাই, তো এই জন্য কেনা হয় নাই। তো পুরনো হাঁড়ি পাতিল ওইগুলা দিয়ে ব্যবহার করে। তো অনেকে অনেক কিছু বলতে পারেন, কারণ এখানে দেখা যায় বেশি দিন যদি টাইম থাকা হইতো তাহলে হয়তো সব কিছু কিনা হতো। এখানে 3 দিনের জন্য একটা সংসার আমার, যেটা বলা যায়। তো আমাদের তো 3 মাস পার হলেই হয়, আর মাত্র 25 দিন আছি বাংলাদেশে, সরি সৌদি আরবে। কি মা, আমি আসছি, দাঁড়াও বাবা। আল্লাহ, এটা আস্তে আস্তে নিবে। দাঁড়াও না, বড়া ভাজলাম।